রাতের বেলা বলছি, রাতের বেলা আমি জানি পিন ড্রপ সাইলেন্ট, তোমরা যদি চিৎকার করে ডাকো শোনা যাবে, কিন্তু না, এতটাই দূরে বাড়ি ছিল যে চিৎকার করে ডাকলেও শোনা যাবে কিনা কোশ্চেন মার্ক। ঠিক আছে, যেইটাকে নিয়ে আমাদের ঘটনা আজকে লিচুতলা পড়ে। এবং পারমিতা আর কি যেটা দিম্মার মুখে শুনতো, বলছে এমনি সময় তো দেখ যাতায়াত করতো কারণ শর্টকাট হতো, কিন্তু তবুও দুপুর বেলা, হ্যাঁ একটা দুপুর, হ্যাঁ দুপুর বেলা এবং সন্ধ্যা, তৃণ সন্ধ্যার পরে, সন্ধ্যা লাগবে লাগবে তারপর থেকে কিন্তু কেউ ওই লিচু তলায় যেতই না। একা তো একদমই না, কিছু হয়নি, কিন্তু যেটা উপরে উঠেছিল ওই বাচ্চা, দেখি কি এটা পুরো মানে কেমন যেন বেহুশ অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, এটাকে তাড়াতাড়ি ধরেছে। তো বলছে এরকম করে পড়েছে, খুব ব্যথা পেয়েছে, বলছে পিঠ চলে যাচ্ছে। বলছে হয়তো পিঠে পড়েছে, পিঠ ডলার জন্য না ওই যে বাচ্চারা আগে ওই বাবা স্যুট টাইপের পড়তো না, ওগুলিকে উঠিয়েছে, দেখে কি পিঠের মধ্যে বেচারা এত মানে বাচ্চা তো পিঠটার কতটুকুনি হবে, পুরো পিঠ ঘিরে এরকম পাঁচটা এরকম পুরো থাপ। গ্রাম বাংলা, গ্রাম বাংলার ভৌতিক ঘটনা সবাই ভালোবাসেন। আচ্ছা, যেখানে বাঙালিরা থাকে সেটাকেই তো মানে গ্রামে যদি বাঙালিরা থাকে সেটাকে কি গ্রাম বাংলা বলা যায়? প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি আমি। কারণ যদিও এটা মানে গ্রামের ভৌতিক ঘটনা এবং বাঙালি পরিবারদের সাথেই ঘটেছে, কিন্তু ঘটনাটা আমাদের আসামের। কে পাঠিয়েছে? পারমিতা সাহা। লাইভে কিন্তু আমি রিপিট করেছিলাম, অনেক আগে পারমিতা আমাকে ঘটনা পাঠিয়েছিল, এবং ওর ঘটনাটা আসার পরেই আমি বললাম না, পারমিতার আগের ঘটনাটা একটু তোমাদেরকে শুনিয়ে দিই। লাইভে আমি রিপিট করেছিলাম যে যাতে মনে থাকে কোন পারমিতা সাহার ঘটনা আমি শোনাচ্ছি। ও নগাঁও ডিস্ট্রিক্টের ছিল, এবং তোমাদের যদি মনে আছে ওর কাকার বিয়েতে যাচ্ছিল, যেখানে ওর পিসি এবং ও একটা গাছের নিচে ইউরিন করার পর থুতু দেয়নি, যেটা আমি বলেছিলাম, এটাও একটা ইনফরমেশন ছিল। এবং সেই পিসি এবং ওর উপরে কিন্তু প্রথমে পিসি এবং পিসিকে ছেড়ে পড়ে কিন্তু ওর উপরে পজিশনটা হয়েছিল, এবং সেই মাছ বাজারে গিয়ে কি ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল, তাই না? তো ওই পারমিতা সাহারই ঘটনা, এবং এটা ওর দিম্মা ওর সঙ্গে শেয়ার করেছে, যখন মানে আমরা যখন টেলিকাস্ট করি ওর ঘটনাটাও শুনিয়েছিল দিম্মাকে, মানে এই রিসেন্টলি আর কি লাইভের ঘটনাটা শুনিয়েছে। তো দিম্মা বলেছে যে তুই ওই দিদিটাকে আমাদের এই ঘটনাটা পাঠা। আর এটা না একটা বেশ বড় আর কি, কি বলবো, একটা জায়গা রিলেটেড, এবং এই জায়গায় একাধিক মানুষ কিন্তু নানা রকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, প্যারানর্মাল মানে ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী ওনারা হয়েছেন। যার মধ্যে দিদিমার নিজের মাসির মেয়ে, মেসতুতো বোনও কিন্তু ওনাকে পজিটিভ করে নিয়েছিল। না, এখনই সব ঘটনা বলে দিলে হবে? যার আগে ঘটনা শুরু করার আগে যেটা আমি করে থাকি, নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে মারাত্মক গ্রাম বাংলার একটি ঘটনা নিয়ে, হ্যাঁ যেখানে বাঙালি থাকে গ্রাম বাংলা আমার মতে বলা যায়, তো এরকম ঘটনা নিয়ে চলে এসেছি। যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011000670, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। আর দেরি করব না, শুরু করে দিচ্ছি। পারমিতা যে ঘটনাটা আমাদেরকে বলেছে সেটা কিন্তু একটা লিচু তলার ইনসিডেন্ট। এবং তোমাদের যদি মনে আছে, এক জামাই ষষ্ঠী, লাস্ট ইয়ারের জামাই ষষ্ঠীতে আমি শেয়ার করেছিলাম আমার মামার বাড়িতে লিচু বাগান বলে একটা জায়গা আছে। মানে আমার মামার বাড়ি যেই জায়গায় না, পার্টিকুলারলি যেই পাড়াটা, ওইখান থেকে লিচু বাগান যেতে হার্ডলি ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট, কিন্তু সেটাও খুব ভৌতিক ছিল এবং ভয়ানক ছিল। ইনফ্যাক্ট সন্ধ্যার পরে আমার মনে আছে ওইখানে মানে আমাদের মামার বাড়িতে একজন ভাড়া থাকতেন, ওনারা বাড়ি করে ওই দিকে যায়, যেহেতু খুব ভালো রিলেশন মাদের সাথে, আমরা ছোটবেলা যেতাম। তো ওই মামার বাড়িতে মানে ওই ভাড়াটিয়া মামার বাড়িতে গেছিলাম, এবং রাত্র হয়ে যাওয়ার পর যেহেতু লিচু তলা দিয়ে আসতে হবে, তো আমার দিম্মা বারবার বলে দিয়েছিল সন্ধ্যা হয়ে গেলে কিন্তু লিচু তলা দিয়ে একদম আসবি না, মানে আমার নিকনেম মানে দীপাকে নিয়ে তো একদমই আসবি না, ঘুরে আসবি। মানে ওই 5 মিনিটের রাস্তা, ওই সন্ধ্যা হয়ে গেছে বলে বিশ্বাস করবে 20 মিনিট আমরা হেঁটে ঘুরে তারপর আমার মামার বাড়ি এসেছি। মানে দিদা এত স্ট্রিক্টলি মানা করেছিল, কারণ ওইখানেও একাধিক ভৌতিক ঘটনা ঘটেছিল, অনেকে কিন্তু সাক্ষী হয়েছিল। হ্যাঁ, আমার মামার বাড়ি মানে প্রপার নওগাঁও, যেটা এটা নওগাঁও ডিস্ট্রিক্ট নয়, প্রপার নওগাঁওয়ের ঘটনা আমি বলছিলাম আর কি এতক্ষণ। কিন্তু পারমিতা নওগাঁও ডিস্ট্রিক্ট হলেও ওর মামার বাড়ি কিন্তু আরেকটু দূরে, আরেকটু তোমার রিমোট এরিয়া, মানে একটু গ্রাম্য এলাকায়। আর ঘটনাটা বেশ অনেকদিন আগের। হ্যাঁ, আজকের ঘটনাটা হয়তো তোমার ঠাকুমা দিদিমা, যেটা আমি সবসময় বলি ঠাকুমা দিদিমার মুখে শোনা নস্টালজিক ফিলিং, এক্স্যাক্টলি সেই ফিলিংসটা তো পাবি, সঙ্গে ভয়ও পাবে, তোমরা ভয় পেতেও চলেছো। আচ্ছা, পারমিতার মানে মামার বাড়ি দিম্মা, হ্যাঁ
দিম্মারা যেখানে থাকতো, তো আমার মতো ও তো ফ্রিকোয়েন্টলি যেত আসতো, কিন্তু ওই দিম্মার মুখে শুনেছি দিম্মার বিয়ে হয়েছে এবং পারমিতার মাও হয়ে গেছে। তো আগের দিনে গ্রামের বাড়িগুলি কিন্তু একদম, এখন যেমন এখন বাড়ি দাও শহরের বাড়ি, বাড়ি দাও গ্রামের বাড়িও একদম পুরো লেগে লেগে রয়েছে, কিন্তু ওই রকম নয়। একটা বাড়ি এখানে তো আরেকটা বাড়ি ওই দিকে, মানে পুরো জমিন ফাঁকা। মানে রাত্রেবেলা যদি কেউ চিৎকার করেও ডাকে আরেক বাড়ি অব্দি পৌঁছবে কি না সেটাও সন্দেহ। কেন রাত্রেবেলা বলছি, রাত্রেবেলা আমি জানি পিন ড্রপ সাইলেন্ট, তোমরা যদি চিৎকার করে ডাকো শোনা যাবে, কিন্তু না, এতটাই দূরে বাড়ি ছিল যে চিৎকার করে ডাকলেও শোনা যাবে কিনা কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তো ওই রকমই ছিল, বেশ জায়গা জমিন সবারই জায়গা জমিন থাক, মানে সেই সময়কার দিনে সব জায়গা জমিন সবারই থাকতো। হুম। তো এই তোমার ওরা যেই পাড়াতে থাকতো, ধরো আমি এখানে প্লিজ ছদ্মনাম নিচ্ছি, কোনো আমি এক্সাক্ট নাম একদমই নিচ্ছি না, তো প্লিজ তোমরা ওটার সঙ্গে ওটা রিলেট করো না, হ্যাঁ, আমার সুবিধার্থে এবং তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি পাড়ার নামও ছদ্মনাম ইউজ করছি। যেমন সাহাপাড়া, হ্যাঁ, পারমিতা যেহেতু সাহা তাই সাহাপাড়া নাম দিয়েছে, আর কোনো কিছু ইয়ে নয় কিন্তু। সাহাপাড়াতে পারমিতাদের মামার বাড়ি। আর ওখানে ধরো দাসপাড়া আছে, ওই সাহাপাড়ার থেকে দাসপাড়া মানে দত্তপাড়া, হ্যাঁ, দত্তপাড়া যেতে তোমার ওই লিচুতলা, যেইটাকে নিয়ে আমাদের ঘটনা আজকে, লিচুতলা পড়ে। এবং পারমিতা আর কি যেটা দিম্মার মুখে শুনতো, বলছে এমনি সময় তো দেখ যাতায়াত করতো কারণ শর্টকাট হতো, কিন্তু তবুও দুপুর বেলা, হ্যাঁ, একটা দুপুর, হ্যাঁ, দুপুর বেলা এবং সন্ধ্যা, তৃণ সন্ধ্যার পরে, সন্ধ্যা লাগবে লাগবে তারপর থেকে কিন্তু কেউ ওই লিচু তলায় যেতই না। একা তো একদমই না, যদি গ্রুপ অফ পিপল মানে একসঙ্গে ধরো 4-5 জন যেত না, চিৎকার করে করে কথা বলে বলে, মানে অ্যাজ ইফ চিৎকার করে করে কেন কথাটা স্প্রেড করতো, যাতে কেউ যদি আশেপাশে কেউ থাকে আমাদেরকে ডিস্টার্ব করো না, আমরা কিন্তু তোমাকে ডিস্টার্ব করতে আসিনি। তো জোরে জোরে কথা বলে, বা অনেক সময় পুরোনো দিনের গান, হিন্দি গান চিৎকার করে করে গিয়ে গেয়ে গেয়ে যেত আর কি। অনেক সময় এটাও বলে যে যেহেতু আগের দিনে কি হতো, গ্রাম বাংলা তো অন্ধকার ছিল, যে সাপ খোপের উৎপাতও হতো, অনেকে চিৎকার করে করে যেত যাতে শুধু মানে যাতে সাপের কামড় ঠামড় না লাগে, সাপ ওদের আওয়াজ শুনে বা ফ্রিকোয়েন্সি শুনেই, ফ্রিকোয়েন্সি তো ওরা ইয়ে করে না, সরে যায় পথের থেকে। কিন্তু এই ক্ষেত্রে তো সাপ খোপ তো ছিল বাদই দাও, ভৌতিক মানে যারা আর কি ওই অ্যান্টিটি, ওরাও যাতে সরে যায় ওটার জন্য জোরে জোরে কথা বলা বা গান গেয়ে গিয়ে চলা। আর আমি তো বললাম সিঙ্গেল তো একদমই না। প্রথম ঘটনাটা যেটা আমাকে পারমিতা শেয়ার করলো, যে একদিন কি হয়েছে, যেহেতু লিচু তলা প্রচুর লিচু গাছ, হ্যাঁ, তো লিচু হয়েছে এবং হয় না বাচ্চাদের দেখবে, এটা নয় যে ঘরে লিচু নাই এটার জন্য না, হয়তো ঘরে বাবা মারা প্রচুর প্রচুর লিচু কিনে রেখে দেয়, বাট স্টিল গাছ থেকে ওই টক হোক আর যাই হোক ওইরকম লিচু পেড়ে বা ওইরকম ফল পেড়ে খাওয়ার একটাই হোক না, এটার মজাই আলাদা। তো একটা বাচ্চা নাকি লিচু, তোমার ধরো সব পাড়ার কিন্তু শুধু সাহাপাড়া নয়, দত্তপাড়াতেও সবাইকে এটাই ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে সন্ধ্যা বা দুপুর বেলা কিন্তু তোমরা লিচু বাগানে যাবে না। বাট বাচ্চারা তো বাচ্চারাই, বাচ্চারা থোড়ি না অত কিছু মনে থাকে, লিচু পেকে গেছে, লিচু খাওয়ার ইচ্ছে, এবং দুপুরবেলা যেহেতু ওই জায়গাটা একদম সুনসান থাকে, কেউ থাকে না, তো ধরা পড়ার তো রিস্কটাও কম, তাই না? ওই ভেবেই তিনটা বাচ্চা, মানে একটা বাচ্চা লিচু তোমার উঠতে পারতো গাছে, ওরা নিচে দাঁড়িয়েছে, বলছে আমি পেরে পেরে দেবো, তোরা নিচে উঠাকে কালেক্ট করবি। বেচারা উঠেছে, 1-2টা লিচু পেরেছে, 2টা বাচ্চা দেখছে কি ওই বাচ্চাটা না পুরো গাছ থেকে দাম করে পড়ে গেল, হ্যাঁ, ওদের চোখের সামনে একদম পুরো এমন ভাবে পড়লো না, আর ও খুব কান্দা শুরু করলো, মানে বেচারা বহুত বাজে ভাবে ব্যথা পেয়েছে। তো বলছে কি হলো তুই গাছ থেকে পড়লি কি করে? বলছে আমাকে ধাক্কা মেরেছে। বলছে কে ধাক্কা মারছে? বলছে জানি না কি ধাক্কা মারছে, বহুত জোরে ধাক্কা মারছে, হ্যাঁ আমার পিঠ জ্বলা গেল। তো এটাকে কোনো মতে, ওই 2টাও তো বাচ্চা, এটাকে কোনো মতে ধরে ধরে, বেচারা হাঁটতেও পারছে না একদম, মানে যখন বাড়ি নিয়ে গেছে বলছে এরকম করে গাছ থেকে পড়ে গেছে, প্রথমে তো বকা দিয়েছে, কিন্তু বকা দিতে দিতে বকা দিতে দিতে দেখছে যে উপর থেকে পড়েছে না, যেটা নিচে ছিল ওই 2টা বাচ্চার কিছু হয়নি, কিন্তু যেটা উপরে উঠেছিল ওই বাচ্চা, দেখি কি এটা পুরো মানে কেমন যেন বেহুশ অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, এটাকে তাড়াতাড়ি ধরেছে। তো বলছে এরকম করে পড়েছে, খুব ব্যথা পেয়েছে, বলছে পিঠ চলে যাচ্ছে। বলছে হয়তো পিঠে পড়েছে, পিঠ ডলার জন্য না, ওই যে বাচ্চারা আগে ওই বাবা স্যুট টাইপের পড়তো না, ওগুলিকে উঠিয়েছে, দেখে কি পিঠের মধ্যে বেচারা এত, মানে বাচ্চা তো পিঠটার কতটুকুনি হবে, পুরো পিঠ ঘিরে এরকম 5টা এরকম পুরো থাবা, পুরো কালো স্পট হয়ে গেছে। তো বলছে তোরা কোন গাছে উঠছিলি রে? চিৎকার করে উঠলো, বলছে আমরা লিচু পাড়তে গেছিলাম। বলছে তোদেরকে কতবার, মানে কেঁদে কেঁদে, মানে
হয় না, ওই সময় রাগটাও কাজ করছে না, মানে দুঃখে ভয়ে কান্না চলে এসেছে বলে কতবার করে বলেছিলাম দুপুরবেলা যাস না, এমনি এমনি বলে নাকি, এই যে বসাইছে না মরণ থাবা, হ্যাঁ আমার এখন ছেলেটা বাঁচলেই হয়েছে। তো যাই হোক, সবাই বুঝেই গেছে, সঙ্গে সঙ্গে স্থানীয় ওঝাকে ডেকে নিয়ে এসছে। তো ওঝা তো ঝাড়ফুঁক করেছে, বলছে, তারপর বলছে কি একদম ওই লিচু বাগানে কিন্তু তুই যাবি না, গেলেই কিন্তু তোর প্রাণ নিয়ে নেবে, তুই যদি নিজেকে বাঁচতে চাস, বাচ্চাটা তো এমনিই ভয় পেয়ে গেছে, আর যে জোরে ধাক্কা ও তো ফিল করেছে, ও হয়তো বলেছে সবাইকে, সবাই শুনেছে, বাট ফিলটা তো ও করেছে, ওর মতো ভয়ঙ্কর ফিলিংসটা তো অন্য কেউ করেনি। শোনা এবং প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ, মানে ওর সঙ্গে হওয়াটা অনেক বড় তফাৎ আছে। ও তো মানে কাঁদতে কাঁদতে বলেছে আমি যাব না, আর কোনোদিনও যাব না, দুপুর বিকেল কেন, আমি এমনিও যাব না, কোনোদিনও যাব না বলে প্রচন্ড কান্না। তো যাই হোক, ওকে মাদুলি মাদুলি দেওয়া হয়েছে, অনেক রকমের টোটকা ফোটকা ওর ওর উপর করা হয়েছে। তো এই ইনসিডেন্টের পরে যেই ওরা জানতো মানে লিচু তলাটা যে ভয়ঙ্কর ভৌতিক আছে, তো অনেকদিন কিছু না হওয়াতে কিন্তু এটা একটু অনেকটা ঠান্ডা হয়ে গেল, যেই আবার এটা হলো না, আবার সবার মধ্যে কিন্তু ভয়টা কাজ করা শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, আহ লিচু বাগানের পার্শ্ববর্তী একটা বাড়ির ঘটনা তোমাকে বলছি। তো মানে ওইখান থেকে না লিচু বাগানটা দেখা যায়, যদিও খানিকটা দূরে, বাট যেহেতু বললাম আশেপাশে তো কোনো বাড়ি নেই না, একদম পুরো খাখা করছে। তো মোট কথা লিচু বাগানটা ওরা দেখতে পায়। একদিন কি হয়েছে, এক ভদ্র মহিলা সন্ধ্যা সন্ধ্যা দিয়েছে, এবং ভাত, আগের দেখবে যে কিচেন রুমটা মাটির কিচেন রুম হতো না, এবং জানলা খুলে ঠুলে দিতে, যেহেতু খড়ির জ্বালুনি দিয়ে ওরা রান্না ঠান্না করতো, ধোঁয়া যাতে পুরো রান্নাঘরে না ভরে যায়, তো জ্বালুনি উনি জ্বালাচ্ছেন, ধোঁয়া হচ্ছে, মানে জানলাটা খুলে দিয়েছে, খুলে দিয়ে দেখছি কি, আমি কিন্তু অনেক আগের ঘটনা শোনাচ্ছি, হ্যাঁ, সবার ঘরে কারেন্টও আসেনি, ওরা লম্ফ দিয়ে কাজ করতো, মোবাইল, লেজার লাইট সব ভুলে যাও, ওগুলি কোনো কনসেপ্ট ওদের মাথায় ছিলই না তখন, এগুলিও হতে পারে, আমি তখনের কথা বলছি। উনি স্পষ্ট দেখতে পারলেন যে লাল রঙের এই বড় বড়, হ্যাঁ, চারটা, চারটা ওর পাঁচটা, হ্যাঁ বলছে অতটা ইয়ে নেই, কিন্তু উনি দূর থেকে দেখলেন, মানে একাধিক, চার পাঁচটাই ধরে নাও, এই বড় বড় জিনিসগুলি না খুব মানে নাচছে, যেমন মানে এরকম করে একবার এক হচ্ছে, একবার সেপারেট হচ্ছে, একবার তোমার গাছের উপরে একটা উঠছে, তো একটা গাছের নিচে, মানে যেমন অ্যাজ ইফ ওরা খেলছে, খেলতে খেলতে মহিলার চোখের নিমিষে না জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। এবং মানে মহিলা না দেখতে দেখতে এমনই, মানে বলতে পারো যে বলে না একটা সম্মোহিত হয়ে গেছিল, সম্মোহনে দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ওটা দেখতে দেখতে মানে ওইখানে কিন্তু এমন জোরে পড়লেন না, ওই খড়িতে আগুনও জ্বলছে, ভাতও ফুটছে, আর ওনার পড়ার শব্দ শুনে ওনার শাশুড়ি মা দৌড়ে এসে দেখে বৌমা তো ওখানে একদম পুরো এরকম করে মূর্ছা গেছেন। জল ঠল দিয়ে গেছে, জল ঠল ওনাকে দেওয়া হয়েছে, আহ, তোমার হোশে আনা হয়েছে, হোশে এসে কিন্তু বুলি ফুটছে না, কথা বলতে পারছেন না, আর না মানে এরকম এরকম করে তাকাচ্ছে, মানে উনি প্রচন্ড ভয় পেয়ে রয়েছেন। তো বলছি যে কিছু ভয় দেখে ভয় পেলো, হ্যাঁ, ওই নুন পোড়া, তোমার ওই দাওয়ে বটির আগায় নুন পোড়া দিয়ে যে খাওয়াতো, ওটা খাওয়ানো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ওনার বুলি আসছে না। পরের দিন সকালে সেই ওঝাকেই ডেকে নিয়ে আসা হয়েছে। তো ওঝা আসার পর বলছে যে হয়তো ভয়ঙ্কর কিছু দেখেছে। যখন বলেছে যে কিছু ভয়ানক কিছু দেখছে, তখন না উনি, ও তো শুনতে পাচ্ছে, মুখ দিয়ে জবাব দিতে পারছে না, ও খালি মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। তো ওনাকে অনেক রকমের ইয়ে দিয়ে দেওয়ার পর বলছে আজকে বিকালের মধ্যে জবাব, মানে মানে उसके क्या বলতে, কথা বলতে পারবে আর কি, বুলি ফুটবে। তো ঠিক ঠিক সন্ধ্যার পরে পরে উনি বুলি ফুটেছে, তখন যে এই যে ও কি জিনিস দেখেছিল, এটা কিন্তু ডিসক্রাইব করে পুরোপুরি ওদেরকে বললো, হ্যাঁ। তো বলছে আবার এদের উৎপাত শুরু হয়েছে, কি করা যায় তখন, মানে সবাই মানে ডিসকাস করলো যে সবাই মিলে কিছু একটা করতে হবে, এটা তো খুব বিপদ হয়ে গেল। বাট এটাও তখন আরেকজন বললো ওরা তো তোমাদের ঘরে আসেনি, ওরা তো লিচু বাগানে লিচু তলাতেই ছিল, বউটাকে দেখে ভয় পেয়েছে, হ্যাঁ। আর এর এর আগেও তো অনেক কিছু করা হয়েছিল, ওদেরকে কি কাবু করা হয়েছিল, করা যেতে পেরেছে। আর যদি একটা সোল থাকতো, একটা কথা, একটা, ওরা তো মানে সোল বলে না, ওরা বলে একটা আত্মা, একটা ভূত যদি থাকতো আলাদা কথা, ওইটা তো দলবাইন্ধা ভূতরা ওখানে থাকে, দলবাইন্ধা ভূত থাকে, হুম। তো কারে কারে তোমরা সারাইবা, ঠিক আছে। কিন্তু এই দুটো ইনসিডেন্টের পরে না মানুষের মনে এতটা ভয় কাজ করা শুরু করলো, যারা হয়তো দিনে গ্রুপ বেঁধেও যেত, ওরাও যেতে ভয় পাচ্ছে, ঠিক আছে। একদম খুব জরুরি না হলে ওরা ওই রাস্তাটা ক্রস করে যেতই না, ওরা কি করতো, ওরা অন্য রাস্তা দিয়ে যেত, ঠিক আছে। একদিন কি হয়েছে, মানে আমি বললাম যে যেহেতু ভয়ঙ্কর ভয়টা
বহুত জোরে কাজ করছে। তো দেখো, গ্রামের মানুষের মধ্যেও কিছু কিছু মানুষের এরকম মেন্টালিটি থাকে যে ওরা ভূত জিনিসটা বিশ্বাস করে না, বা তুমি বলতে পারো যে একটা হয় না বিজ্ঞান মনস্ক, ওখানে গ্রামেও তো মানুষ আছে, ওখানে তো শিক্ষকতাও করনেওয়ালাও মানুষ আছে, তো ওইরকমই একটা মানুষ। উনি খালি বোঝাতেন যে এরকম কিছু না, অ্যাকচুয়ালি কি ভয়টা তো মনের মধ্যে মানে আমাদের চাপা রয়ে গেছে, ওটাই আমরা দেখছি। বিজ্ঞানসম্মত ভাবে যদি দেখতে গেলে বিজ্ঞানের মতো এসব কিছু না, আমরা ভুল। অনেক সময় অনেক কিছু মানে ওই আলোরও উনি একটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, বাট যারা আর কি ওই জিনিসটা মেনে নিয়েছেন ওরা তো কোনোদিনও মানবেন না যে এটা এখানে ভূত নয়, কিছু নেই। ঠিক আছে। তো ওই ভদ্রলোকই উনি ওই দুপুর সন্ধ্যা কিছুই মানতেন না, উনি ওনার কাজ টাজ ফিরে ওই 3:30টার নাগাদ সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছেন, এবং উনি জানেন যে উনি লিচু বাগানের লিচু তলা দিয়ে যাবেন। তো উনি যখন লিচু তলা দিয়ে যাচ্ছেন উনি দেখছেন কি একজন মানে দুস্থ মহিলা টাইপের, হ্যাঁ দুস্থ মহিলা টাইপের, চুল টুল খোলা, এরকম করে না বসে রয়েছে, বসে না এক এক দৃষ্টে একদিকে তাকিয়ে আছে। তো উনি ইয়ে করেছেন, তো বলছে, ও বুড়িমা তুমি এখানে কেন বসা গো, হ্যাঁ এখানে এই দুপুরের মধ্যে বসে আছো, ঘরে যাও। তো যেমন শুনছে না, হ্যাঁ ভদ্রলোকের কথা শুনছে না, বলছে, ও বুড়িমা কি হলো, তোমার সঙ্গে কথা বলতেছি, তুমি এখানে কেন বসা, ভাত খাইছো নাকি, ভাত খাইবা নাকি, চলো আমার সাথে ভাত দিমুনি। তো যেই বলছে ভাত দেবো, এরকম করে না এরকম করে তাকিয়েছে, তাকানোর পর না ভদ্রলোক না মানে উনি তো বিজ্ঞান মনস্ক নিয়ে চলনেওয়ালা ব্যক্তি, উনি না বিশ্বাস করবেন কি করবেন জানে না, কারণ ভদ্র মহিলা তাকিয়েছেন ঠিকই কিন্তু ওনার যে আমাদের যে কালো মুনিটা ওটা নেই, পুরা হোয়াইট, এরকম করে তাকিয়েছেন। আর ওটা দেখে না উনি সাইকেল করে এমন দৌড়, মানে সাইকেল এত জোরে স্পিডে চালিয়েছে, চালিয়ে ঘরে গেছে, ঘরে গিয়ে মানে উনি না মানে কি বলবেন, মানে উনি তো এই মানে এগুলি বিশ্বাসই করেন না, এখন ওনার মুখে যদি এগুলি কথা শোনেন ওরা তো আরো ভয় পেয়ে যাবে। উনি বলবেন কি বলবেন না, কাকে বলবেন, স্ত্রীকে বলবেন, স্ত্রীকে বলে যদি অন্য কেউ টের পেয়ে যায়, উনি না দোনা মোনায় ছিলেন, কিচ্ছু বলেনি, মানে হয় না যে আমি যদি বলি আরো বেশি সিচুয়েশনটা আরো ভয়ার্থ হয়ে যাবে, যে যে এইসব মানে না সে যখন বলছে তার মানে সিচুয়েশনটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। উনি কিচ্ছু বলেননি। উনি দিনের মানে ফ্রেশ ট্রেশও ওই দিন উনি কোথাও যাননি, বেরোননি, কারণ মনে তো ভয়টা ছিল। রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনার করে ওরা ঘুমিয়ে গেছেন, ঘুমানোর ঠিক 2 ঘন্টা পর ওনাদের, যেহেতু পাকা বাড়ি তখনও কনসেপ্টে ছিল না, তোমার ওর না দরজা জানলায় কেউ বাড়ি মারছে, কিরে ভাত দিবি কইসোস, আইসি দিলি না ভাত, কিরে ভাত দিবি কইসলি না তুই, ভাত খাইতে তোর ঘরে আইতে কইসলি, আইসি তো দে এখন ভাত। লোকটা তো বুঝে গেছে, ভদ্রমহিলা শুনে যেন বলছে, তুমি কাকে বলেছো, এত রাতে কে এসছে, বলছে দরজা খুলবে না। বলছে কেন দরজা খুলবে না, কাকে ডেকে নিয়ে এসছো, কেউ পাড়ার কেউ মানুষ নাকি, আর এত রাতে কে আসবে, সবাই তো আমাদের পাড়াতে তো এত কেউ মানে এত রাত অব্দি কেউ জেগে থাকে না, ওটা তো শহরের মানুষ জাগে, আমাদের গ্রামে তো এত কেউ জেগে থাকে না। বলছে এটা মানুষ না, চুপ করে শুয়ে থাকো, কিচ্ছু উত্তর দেবে না, চুপ করে বসে থাকো, শুয়ে থাকো, যদি না ঘুম আসে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকো, একটা কথা বলবে না। তো ওই হাজবেন্ডের মুখে এসব কথা শুনে ও তো আরো ভয় পেয়ে গেছে এবং চুপ করে সত্যি মুখে আঙ্গুল দিয়ে বসে আছেন ভদ্রমহিলা। ভোর উঠে হয়েছে, তখন গিয়ে না উনি ওনার বউকে নিয়ে ওঝা বাড়ি গেছে, তো বলছে এরকম এরকম কালকে আমার সঙ্গে এরকম ইনসিডেন্ট হয়েছে, ওঝা না একটু মুচকি হেসেছে, মানে গ্রামে তো সবাই সবাইকে চেনে, বলছে বিশ্বাস হলো তো, এতগুলি মানুষ যায় এতদিন দেখেছে, তার মানে এমনি এমনি না। তো বলছে হয়তো ওই বিশ্বাসটা দেওয়ানোর জন্যই ভগবান আমাকে এটা প্রত্যক্ষ করিয়েছে, না হলে হয়তো বিশ্বাস করতাম না। এবং কালকে রাত্রে কিন্তু আমি বলেছিলাম, আমি তো ভেবেছিলাম দুস্থ মানুষ ঘরে গিয়ে 4টা ভাত খাবে না, আমি বলেছিলাম, বলছে ওই যে তুই যে নিমন্ত্রণ করেছিস পিছিয়ে পিছিয়ে চলে গেছে, তোর ঘর বাঁধাতে হবে, নাহলে কিন্তু তোর ঘরে আজকে রাত্রেও আসবে। উনি তো ভয় পেয়ে গেছেন, বলছে তো আজকেই বাঁধিয়ে ফেলেন, বলছে আজকেই বাঁধিয়ে ফেলবো, কিন্তু জিনিসগুলি তো আমার অ্যারেঞ্জ করতে হবে, একটু সময় দে। তো যাই হোক উনি উনিও করলেন, উনিও অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে বেশ পূজা পাঠ হলো। তো ওনার বাড়িতে পূজা পাঠ হচ্ছে দেখে পাড়ার মানুষ এসে বলছে, ওর বাড়িতে, ওনা নাস্তিক মানুষ, ও তো এইসব ভগবান যদিও মানে তাও মানে বউয়ের ঠেলায় পড়ে ভগবান মানে, ওইগুলি কি গৃহ কি ঘর বাঁধানোর পূজা করতেছে, ও পূজা করতেছে, নিশ্চয় কিছু হয়েছে। তখন ওঝা বলছে যে না উনি দেখেছেন, এটা নিয়ে আর কেউ বেশি কথা বলো না, আহ, কিছু বোধহয় একটা করতে হবে, এখন একটা প্রিকশন নিতে হবে। তো যাই হোক, এই 3টে ইনসিডেন্ট হওয়ার পর, যেহেতু এরকম ইনসিডেন্ট কিছু হয়নি বলে, হয় না যে তুমি যখন লাগাতার কিছু ইনসিডেন্ট হতে থাকে তখন তোমার ওটা মাথায় থাকে, এবং যেই স্টপ হয়ে যায় আমরা হয়তো আস্তে আস্তে পার্শিয়ালি ওটা ভুলতে চলি। হয়তো ভুলে যেত যদি না এই যে আমি বললাম পারমিতার দিম্মার যে মাসির মেয়ে, মেসতুতো বোনের সঙ্গে যদি কিছু অদ্ভুত ঘটনা না হতো, ঠিক আছে।
যাই হোক, তখন তো ফোন টোন অত ছিল না। পারমিতার মাসির মেয়ের বিয়ে হয়েছে ওই দত্তপাড়ায়। তো দুই বোন, বেশি ডিস্টেন্সও না, খুব খুশি। হ্যাঁ, তো ওদের কি হয়েছে মানে বিয়ে ঠিয়ে, এটা আমাদের ওখানে এখনো আছে যে না, তোমার বিয়ের পর অষ্টমঙ্গলার পর মেয়ে 1 মাস বা বেশ খানিকটা সময়ের জন্য নায়র যায়, ঠিক আছে? তো আমাদের ওখানে কি রিচুয়ালস বলতো, হাজবেন্ড গিয়ে দিয়ে আসবে, বাবা নিয়ে আসবে। না হলে বাবা যদি নিয়ে যায়, হাজবেন্ডকে গিয়ে মানে মানে শ্বশুর বাড়ির একজন যেতে হবে, বাবার বাড়িতে একজন, এরকম আর কি। হ্যাঁ, অল্টারনেট। তো কি হয়েছে, ওর হাজবেন্ড গিয়ে দিয়ে এসছে, আর বলেছে যে বাবা বা ভাইকে দিয়ে পাঠিয়ে দিতে, কারণ এটাই রিচুয়ালস। হুম। আর আগের দিনের কথা বলছি, এই রিচুয়ালস গুলি কিন্তু ওরকম ভাবেই মানা হতো। তো নতুন বউকে কি বলবে লিচু তলায় ভূত আছে, হ্যান আছে, ত্যান আছে, যাই হোক। তো আগের দিনে তো বুঝতেই পারছো সবকিছু আস্তে আস্তে ধীরে ধীরে লাহে লাহে হয়ে থাকে, সব মানে আস্তে আস্তে হতে থাকে। তো ওদের আস্তে আস্তে বাসটা, বেশ আগের দিনের বাস তো বুঝতেই পারছো, বাসটা নামিয়েছে। নামানোর পর তখন কিন্তু আমি বললাম পারমিতার মা হয়ে গেছে, তারপর বেশ ওই মাসির সঙ্গে মানে এই মিশ্রিত বোন এবং পারমিতার দিম্মার সঙ্গে কিন্তু বেশ ভালোই ডিফারেন্স আছে। হ্যাঁ, তো নেমেছে, নেমে তো ওরকম হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। তো ওর মানে যার সঙ্গে আর কি এসেছিলেন, ওর বাবার সঙ্গে, তো বাবা তো চেনে, বাবা নিয়ে গিয়ে ওই লিচু তলা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ লিচু তলাটা ক্রস করবে দেখে মেয়ে ওখানে ফেইন্ট হয়ে পড়ে গেছে। বলছে কি হলো, মানে ভেবেছে হয়তো, একে তো কান্নাকাটি করে এসছে, 1 মাস থেকেছে বাবার বাড়ির থেকে এসছে, কান্নাকাটি, বাসেও কান্নাকাটি করেছে, তারপর হলো এতক্ষণ হেঁটে হেঁটে মানে আস্তে আস্তে হয়তো ও নিস্তেজ হয়ে গেছে। তো ওকে মানে যখন বলছে উঠ 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 মা, আশেপাশের মানুষ ছিল তখন, কত হবে বলো, 3:30 কি 4টা দুপুরের কথা বা বিকেলের কথা বলছি, সবাই মানুষ জড়ো হয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে, বলছে দেখুন না আমার মেয়েটা এরকম করে ফেইন্ট হয়ে পড়ে গেছে। তো মূর্ছা গেছে আর কি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো বলছে যে আপনারা এখানে লিচু উঠান থেকে আইসেন, লিচু তলা হয়ে আইসেন? বলছে হ্যাঁ, আমারে যখন আমি মানে আমার জামাইয়ের বাড়িতে আসছিলাম তখন তো আমাদের এইখান দিয়েই নিয়ে আসছে, আর যে রাস্তা আছে ওটা তো জানি না। আর মেয়ের পক্ষে জানা পসিবল ছিল না, যেহেতু আগের দিনের বধূ, তো ওরা হয় না ঘরে একবার ঢুকলে বাইরে, এখন তো আমরা হাজবেন্ডের সঙ্গে ঘুরতে বেরোই, ওদের তো মানে হাজবেন্ডের সঙ্গে ঘুরতে বেরোনো, বাবা চিচি উমা, বউয়ের বরের সঙ্গে বেরিয়েছে ওইরকম, তোমরা সবাই জানো, কি আর বলবো। তো মেয়ের পক্ষে জানা সম্ভব না। আর বেচারি বিয়ে হয়ে গেছে, লিচুতলার ভূতের গল্প কি সঙ্গে সঙ্গে করবে নাকি, তাই না? যাই হোক, বউকে তো ধরাধরি করে নিয়েছে। আচ্ছা, বউ নায়র গেছে ঠিকই, কিন্তু নায়র যাওয়ার আগে শ্বশুরবাড়ির মোটামুটি সব কাজে ও হাত লাগাতো, যেমন রান্না করা, খড়ির চুলা, জ্বালুনি কিভাবে জ্বালাতে লাগে। তোমরা জানো কি জানো না, বাট আমাদের আসামে এই জিনিসটা আছে। ইনফ্যাক্ট আমার মামার বাড়িতেও দেখেছি, আমাদের না গুড়া দিয়ে রান্না হতো, মানে কাঠের গুঁড়াকে না পুরোপুরি, আমার আমার যতদূর মনে আছে একটা চুঙ্গা না এরকম করে ভরতো আগে, তারপর পুরো আমার দিম্মা করতো আর কি, পুরো কাঠের গুঁড়াকে না পুরো ঠাসতো, তারপর ওই যেখানে মানে মানে খই ডালে ওটার মধ্যে ওর কাঠের গুঁড়া দিয়ে ওখানে আগুনটা জ্বালাতো, এবং এটা ধিকি ধিকি করে জ্বলতো, এবং ওটা নাকি খুব ভালো আগুন হতো, ওটাকে গুড়ার আগুন বলে। হ্যাঁ, কাঠ গুড়ার আগুন। তো এগুলি না মেয়েটা সব জানতো, যেহেতু গ্রামের মানে গ্রামেই ওর বিয়ে, এগুলি তো ওরা জানে। তো সবকিছুই করতো, গোয়াল ঘরে গিয়ে গরুর করা, মানে গরু দুধ দোয়াতেও অব্দি পারতেন। হ্যাঁ, অ্যান্ড মোটামুটি সন্ধ্যা দেওয়া, পূজা হয়তো শাশুড়ি দিত, শাশুড়িও কাজ করতো, বাট বউ হাত লাগিয়ে নিয়েছিল নায়র যাওয়ার আগে। তো নায়র থেকে আসার পরে তো এইসব কাজ করবে। গরম পুরো পড়ে গেছে, আমি ফ্যানটা বন্ধ করে শুট করছি, আর প্রচন্ড গরম লাগছে। যাই হোক, আর ফ্যান বন্ধ করে শুট করা যাবে না। যেটা বলছিলাম, এই বউ, আমি বললাম তো শরীর খারাপ, ওকে শুশ্রূষা করেছে, সবকিছু হয়েছে, ঠিকঠাক হয়েছে, পরের দিন বাবা তো চলে গেছেন। বাট বউয়ের আচরণে পুরাপুরি 360 ডিগ্রি অ্যাঙ্গেল, বউয়ের আচরণ ভুল ঘুরে গেছে। বউটার নাম ধরে ও বৌমা বৌমা বলে ডাকতো, কিছুতেই সাড়া দিত না, চুপচাপ করে বসে থাকতো, ঠিক আছে? আর না খালি বলতো যে আমি না ওইখানে যাব, ওইখানে না অনেক ছায়া, ওইটা খুব ভালো। কোন জায়গা দেখাতে বলো তো, লিচু বাগানের দিকে। বলছে তুমি লিচু বাগানের দিকে কেন যাবা, লিচু তলার দিকে কেন যাবা? বলছে না আমার না ওই জায়গাটা খুব ভালো লাগে, আমি না ওই জায়গায় যাবো, ওই জায়গায় গিয়ে একটু বসবো, আমার একটু যাইতে দেন না, আমি একটু বেশি না অল্পক্ষণ বই আইসা পড়ুম। ওরা তো বলছে তুমি বাড়ির নতুন বউ, তুমি এরকম হুটহাট করে বেরোতে পারো না, পাড়া প্রতিবেশীর মানুষ কি বলবে? বলছে কেউ কিছু বলবে না। তো শাশুড়ি মা যখন মানে বলছে না না এগুলি এরকম করো না বৌমা, কি পাগলামি করতেছো, বৌমা দেখে কটমট করে শাশুড়ির দিকে তাকায়, শাশুড়ি বলছে একদম যাও ঘরে যাও, ঘরে যাও, একদম ঘরে যাও।
উনি না বলছে কি হলো, বউ তো এতদিন ঠিক ছিল, বাবার বাড়ির থেকে এসে এইসব কি রূপ দেখাইতেছে, নাকি এতদিন ভালো থাকার রূপ করছে এখন আসল রূপ বার হচ্ছে, বাবারে এটা কি কেমন বউ, এরকম করে মনে মনে বলছে, ঠিক আছে। আস্তে আস্তে কি হলো, জিনিসগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি হয়েছে, একবারেই সবকিছু হয়নি। আস্তে আস্তে কি হলো, ও যেমন কাউকে চিনতে পারছে না, হ্যাঁ, ওর বর ঘরে ঢুকতে যাচ্ছে, ওর বরকে বলে, এই তুই আমার ঘরে ঢুকতেছিস কি লিগা, হ্যাঁ বাইরে বাইরে শিগগিরই বাইরে আমার ঘর থেকে, লজ্জা করে না পর পর স্ত্রীর ঘরে ঢুকোস। তো বর তো একদম পুরো বলছে, কি বলো পর স্ত্রী, তুমি তো আমার বউ, অন্যর বউ হইতে যাবে কি লিগা। বলছে যে আমি তোর বউ, কোন থেকে তোর বউ হইলাম, আমি তোর বউ মোটেও না, যে বাইরে 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 বাইরে, আমার স্বামী আইলে কি কইব। মানে শাশুড়ি জোরে জোরে কথাগুলি বলছিল, শাশুড়ি মাও শুনছিল। তো বলছি, ইয়ে নায়র থেকে আসার পর বউয়ের কি ভীমরতি ধরেছে, একটা কাজ করে না, বলছে মানে ছেলেকে কমপ্লেন করছে যে আজকে সকালে দেখ বৌমা কিন্তু সবকিছু পারে, কাঠের চুলাও জ্বালাইতে পারে, বাঙাল ভাষায় কথা বলে ওটা, গুড়ার চুলাও জ্বালাইতে পারে। আমি কইছি জ্বলাও গিয়া, কাঠ কুট নিয়ে কয় আমি আগুন জ্বলাবো না, আগুন আমি জ্বলাইতে পারি না। ও আমার এরকম কথা কয়, মানে আগুন জ্বালাতে পারি না এরকম করে বলছে। বলছে ও নায়র যাওয়ার আগে, বাবার বাড়ি যাওয়ার আগে কি সুন্দর সবকিছু আমাকে হেল্প করতে, এখন বলছে ওগুলি বলে বলে পারে না। তো বলছে যে তারপর গরুর এখানে যেতে চায় না, ও তো দুধও দোয়াইছে, ও তো মানে মানে গোবর দিয়ে যে ইয়ে দেয় না ঘুটে, ওগুলিও দিত, ও সবই জানে, গৃহকর্মে নিপুণা নিপুণা, মানে পারমিতা বলছে যে ওই দিম্মা নাকি সব পারতো, জানো আমার দিম্মার মতো, মানে যেহেতু ওরা গ্রামে বড় না, ছোটবেলা থেকে ওগুলি এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, বুঝে সবই পারে। এখন গোবর ধরতে চায় না, গরুর গোয়ালে যেতে চায় না, সন্ধ্যা দিতে চায় না, খালি ঘরে বয়া থাকে, আর কই লিচু বাগানে যাবো, লিচু তলায় যাবো। তখন ওর হাজবেন্ড বলছে, ওমা ও কিন্তু লিচু তলায় অজ্ঞান ফিট হয়ে পড়ছিল, ওমা ওর সঙ্গে কিছু আয় নাই তো, কয়েকদিন আগে মনে আছে মা কি কি হয়েছে। বলছে বাবারে তুই আমার মনের কথা কইছস, আমি তোরে কইতাছি ঠিকই, কিন্তু মনে মনে তো আমি একটা ভয়ই পায়া চলছি। কই ওঝারে ডাকবা নাকি, যেই কইছে ওঝারে ডাকবা নাকি, ওরে বাবারে একদম পুরা ওই খড়ি আছে না, কাঠ খড়ি, খড়ি দিয়া পুরানা হাজবেন্ডের দিকে তেড়ে আসে, বলছে তুই ওঝারে ডাকবি, কেল্লিগা ডাকবি ওঝারে বই। মানে চিৎকার চেঁচামেচি, ওকে ধরে রাখা যাচ্ছে না। মানে কখনো শাশুড়ির দিকে খড়ি নিয়ে তেড়ে যাচ্ছে, কখনো হাজবেন্ডের দিকে তেড়ে যাচ্ছে, কখনো হাজবেন্ডের গলা চেপে ধরছে, বলে তুই পরপুরুষ হয়ে তুই আমার এখানে কেলিগা আসছিস, তুই বাইরে আমার আমার জামাইরে পাঠা। বলছে তোর জামাইকে, তো বলছে জানোস না, হ্যাঁ তুই জানোস না জামাইয়ের নাম মুখে আনতে নাই, হ্যাঁ তুই জানোস না, হ্যাঁ পরপুরুষ হয়ে অন্য স্ত্রী বেশি মানে চুপচুপ করো না, এরকম করে বলছে আর কি, যাটা নিজের বরকে বলছে। বেচারা নতুন বিয়ে করেছে, মানে কি বলবো আর কি, বেচারার পরিস্থিতি ভাবো। আমি হয়তো হাসছি, বাট ওই মানে বেচারার পরিস্থিতিটা একবার চোখ বন্ধ করে ভেবে দেখো। তো গ্রামের মানুষ তো চিৎকার চেঁচামেচি শুনে, রাস্তায় তো তখন হাঁটাহাঁটি হচ্ছিল, তো সবাই ছুটতে আসে। তো বলছে যে ওঝারে ডাকবো ওঝারে ডাকবো, এগুলি গোলযোগ করতে করতে আশেপাশে না মানুষ পুরোপুরি জমা হয়ে গেছে। ওইখানে আমি এখানে একটা ছদ্মনাম ইউজ করছি, প্রহ্লাদ, যার বয়স ধরো 65 কি 70, ওই ভদ্রলোক বুড়া, মানে বুড়ো মানে বৃদ্ধ আর কি, হ্যাঁ। তো পারমিতা কিছু বুড়া মানুষ, উনি কিন্তু বুড়া মানুষ, হ্যাঁ। তো উনি না আয়া দাঁড়াইছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বউ কি করছে, ওনাকে দেখে পুরো এক হাত ঘুমটা দেয়া দিছে। তো বলছে ওই এখন ঘুমটা দিছিস কি লিগা, পাড়ার মানুষের সামনে আমাদেরকে নানান রকমের অকথ্য কুকথ্য কইয়া তুই এখন ঘুমটা দিতেছস। তখন বলছে লজ্জা করে না, আমার শ্বশুরের সামনে আমি ঘুমটা দিব না। বলছে শ্বশুর? তো বলছে কে তোর শ্বশুর? বলছে অতটুকু জানোস না, হ্যাঁ বড়দের নাম মুখে আনতে নাই। বলছি তুই যখন অত কিছুই জানি না বয়ে থাকোস, তাহলে আমাদের সঙ্গে এরকম, আমরাও তো তোর বড়, মানে শাশুড়ি এবং বর বলছে যে আমরাও তো তোর বড়, তো আমগুলো আমাদের সঙ্গে এরকম কি লেগে বিহেভ করতেছিস, মানে এরকম ব্যবহার করতেছিস। বলছে তোর লজ্জা করে না, অন্যের বাড়ির বউরাই না তোর বাড়িতে রাখছস। বলছে আমরা রাখছিস না, আমরা রাখছি না, তোরা আইসোস, তুই আইসোস। বলে ধুম তর্ক। তো ওই যে প্রহ্লাদ বাবু যেই কইছে শ্বশুর ওনার, উনি তো পুরো এরকম করে তাকিয়ে আছে, হ্যাঁ বলছে কি বলে গো, হ্যাঁ আমার বৌমা কি করে হইতে পারে। তো অ্যাকচুয়ালি প্রহ্লাদ বাবুর প্রথম ছেলে, বড় ছেলে স্ত্রী সন্তান সম্ভবা, এবং সেই অবস্থায় ডেলিভারি করার সময় উনি কিন্তু এক্সপায়ার করে যান। পরে যদিও বিয়ে করেছে, ওই বউ তো ঠিকঠাক আছে। তো প্রহ্লাদ বাবু ওই মৃত বৌমার কথা তো মাথায় আসেনি, উনি বলছে যে আমার বৌমা তো আমার ঘরে আছে নাতি নাতনির সঙ্গে, হ্যাঁ কি কয় আমার বৌমা। তো তখন ও বলছে যে প্রহ্লাদ বাবুর কথা শুনে, ও বাবা তুমি আমারে চিনতে পারো নাই, হ্যাঁ তোমার না রোজ দিন সকালবেলা আমি চা বানায় দিতাম, হ্যাঁ তুমি না আমার হাতের ওই মানে কোন একটা ডিশের নাম বলছো, ওই মাছের মাথার কি ডাইলের মাছের মাথা দিয়ে কালার মাস কালারের ডালটা না তুমি এত ভালো পাইতা, হ্যাঁ
তখন না বলে, মাসকালাইয়ের মাছের ডাইল তো আমার আগের বৌমা করতো, হ্যাঁ। বলছে হ, আমি তো তোমার ওই বৌমাই, হ্যাঁ। বলছে তুই এখান দিয়ে মানে এখানে কেমন কইরা, হ্যাঁ। বলছে আরে আমি তো ওই বাগানেই ছিলাম, হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগতো না, ওখানে আরো অনেকে ছিল, তোমারে দেখতাম না, আমার ঘর আমি যাইতে পারতাম না, হ্যাঁ। আমি তো কত চেষ্টা করছি, আইতে পারি নাই, কিন্তু ওর গায়ে আমি ঢুকতে পারছি, তাই আইসা পড়ছি, হ্যাঁ। আসলে ওর নতুন বিয়ে হয়েছে, বুঝতেই পারছো। আর যেহেতু ও একটু ডিপ্রেস ছিল, কান্নাকাটি করে এসেছে, বেচারা ইমোশনালি পুরোপুরি উইক ছিল, তো ওকে তখন পজেস করে নিয়েছে। তো বলছে দেখো না, ওরা উঝা বলে ডাকবো, বাবা আমারে ঘরে নিয়ে চলো। তো বলছে ঘরে কেন কেমন করে বাবা, তুমি তো এখন অন্য জগতের মানুষ হয়ে মানে অন্য জগতে গেছো গিয়া, আমি কিভাবে তোমারে আমার ঘরে নিয়ে যাই, হ্যাঁ। তো বলছে না না আমি ঘর করুম। প্রচন্ড ধুম কান্না, বলছে তোমার হাতে হাতে পড়ি, পায়ে পড়ি, বুঝলে না, ওই প্রহ্লাদের পায়ে একদম পড়ে গেছে, আমারে আমার ঘরে নিয়ে চলো, আমি সংসার করতে চাই। প্রচন্ড কান্না। হয়তো ওখানে স্থানীয় যারা ছিল না, যেহেতু দেখো ও সন্তান বা বাচ্চা মেয়ে ছিল যখন মারা গেছে, ওদের চোখেও কিন্তু জল। ওর শাশুড়ি মাও জানতেন, মানে এই দিম্মার মানে মাসি দিম্মা শাশুড়িও জানতেন বৌমাটা কিভাবে মারা গেছে, হ্যাঁ। উনিও কাঁদছেন, বলছে রে মারে তুই যা গিয়া, এদের নতুন বিয়া হয়েছে কেন আমার বউটারে ধরছিস, মা যা গিয়া, হ্যাঁ। বলছে তা আমি তো মুক্তি পাইনি, তো বলছে আমার মুক্তির ব্যবস্থা, মানে তখন বলছে তোমার মুক্তির ব্যবস্থা করা হইব, তুমি যাও। বলছে একা তো আমার মুক্তির ব্যবস্থা করলে হইব না, আমারে তো ওরা যাইতে দিব না। বলে কারা যেতে দিব না? বলছে লিচু বাগানে তো আরো অনেকে আছে। বলছি কারা কারা আছে? তো ওরা পার্টিকুলারলি বলে দিচ্ছে অমুক বাড়ির ও যে মারা গেছে ও আছে, অমুক বাড়ির ও যে মারা গেছে ও আছে। তো যেটা আর কি যতজন নাম বললো, বলছে যে নাই নাই করে 6-7 জন আছে। তো বলছে আমরা তো ওখানে শান্তিতেই ছিলাম, কিন্তু আমার না সংসার, তো আমি তো সংসার করতে চাইছি, আমি তো যাই নাই, আমি তো চাই নাই মরতে, আমরা কিভাবে আলাদা হইলাম, এরকম করে খুব কান্নাকাটি শুরু করছে। এই ফাঁকে পাড়ারই একজন ওই ওঝাকে ডেকে নিয়ে এসছে। ওঝা যেই পাড়া দিছে না, ও আরো কান্না, বলছে এখনই তো আমার এখান থেকে চারাই যাবো, আমি আর তুমको দেখতে পারো না, ও বাবা তোমার ছেলেরে একটু ডাকো না, একটু দেখুন একটু দেখুন, তোমার ছেলেরে একটু দেখতে দাও না আমারে, এরকম করে খুব কান্নাকাটি করছে। তখন ওঝা বলছে যে না, ওর যখন শেষ ইচ্ছা একবার ওর বরকে দেখবে, আপনি দায়িত্ব নিয়ে আসেন আপনার ছেলেকে। তো ছেলেকে ডেকে নিয়ে আসে, এবং ছেলেকে দেখা না, ডেফিনেটলি আগের ঘটনা বলছি তো, উনি না ওর মানে জীবন্ত বরের মৃত যে আর কি পজেস, ওই মহিলা পায়ে ধরে প্রচন্ড কান্নাকাটি করছে, বলে আমি তো তোমারে খুব ভালোবাসতাম, আমি কেন গেলাম গিয়ে, আমি তো সংসার করতে চাইছিলাম। ওই লোকটাও ঝরঝর করে কাঁদছে, বলছে আমিও তো তোমার সঙ্গে সংসার করতে চাইছিলাম, কিন্তু হয়তো আমাদের নিয়তি ছিল এরকম। তো যাই হোক, ওঝা বলছে ঠিক আছে, এখন তো শান্তি হয়েছে, এখন তুই ছাড়। বলছে আমি যে এখন চাইতে পারছি না, কি করে যাবো আমি জানি না। তখন ওঝা বলছে ঠিক আছে, আমি যা যা কইতেছি তুই ওরকম করে কর। তো ওরে পুরো একটা সার্কেল করেছে, মন্ত্র পাঠ করে না, পুরো একটা শস্য দানা দিয়ে পুরো একটা সার্কেলে ওকে বসিয়েছে, বসিয়ে তারপর উনি ওনার মন্ত্র পাঠ ইয়ে করলেন, কিছু পাতা চিবোতে দিলেন, কিছু জিনিস মানে কিছু ওই গুটি টাইপের দিলেন, বলে এটা চাবা। চাবাতে চাবাতে এগুলো করতে করতে নানা রকম ধোঁয়া জ্বলালেন, ফু দিলেন, মন্ত্র পাঠ করছেন, তোমার গঙ্গা জল ছেটাচ্ছেন, নানা রকম মানে জল ওকে ছেটাচ্ছে, ছেটাতে ছেটাতে দেখে ও মূর্ছা হয়ে পড়ে গেছে। তো বলছে যে ও চলে গেছে, কিন্তু আমার মনে হয় যে লিচু বাগানে এখন কিছু একটা করতে হবে, হ্যাঁ। তো বলছে হ্যাঁ, পাড়া প্রতিবেশীর থেকে আমরা টাকা চাঁদা উঠায় কিছু একটা করবো, মানে কিছু একটা রিচুয়ালস করতে হইব। তো ওইখানে লিচু বাগানে গিয়ে প্রত্যেকটা গাছের নাকি ওরা মন্ত্র পড়ে 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 রিচুয়ালস করেছে, এবং ওখানে যারা মানে ছিল আত্মাদের নাকি সদ্গতির জন্য ওরা ওখানে একটা রিচুয়ালস করার পর, যাই হোক তারপর তার অবশ্য কেউ কিছু দেখেনি, কিন্তু একটা জায়গায় দুর্নাম রটে গেল জানো তো। ওই ভয়টা হয়তো অনেক দিন পর্যন্ত থাকে। আজও কিন্তু লিচুতলা ওইখানে তো ওইরকম ওরকম কাণ্ড হয়েছিল। আজও কিন্তু ওইখানের মানুষের মুখে এই ঘটনাগুলি প্রচলিত আছে। যেমন দিম্মা আমাদেরকে ঘটনাগুলি বললেন পারমিতা মারফত। তো থ্যাংক ইউ সো মাচ দিম্মা, আপনার জন্য এই ঘটনাগুলি পেয়েছি, আর আমার তো খুবই ভালো লাগে। আপনার ঘটনাটা আমি শোনাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি চলে গেছিলাম অনেক বছর পুরনো, অনেক বছর মানে আমি যখন ছোট ছিলাম আমার বাবার বাড়িতে, যেখানে হয়তো আপনি যেগুলি তুলে ধরেছিলেন কিছুটা, হ্যাঁ হয়তো সব পুরোপুরি না মিললেও কিছু কিছু জিনিস তো আমারও মিলেছে। যেমন আমার দিম্মার বাড়িতেও ছিল গরু। দিম্মার বাড়িতে গেলেই পুরো একদম পিওর দুধটা খেতে পারতাম। দিম্মা কিভাবে ওই আমার আমার মনে আছে মাসকালাইয়ের ডাইলের কথা যখন বলতেন, আমি খুব ভালোবাসি ওটা। ওটা জাতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিম্মা ওই জিনিসটা করতেন। থ্যাংক ইউ সো মাচ, নস্টালজিক ফিলিংটা আপনি মানে আমার জন্য আপনি আমাকে ফিরিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ পারমিতা, এইভাবে পাশে থেকো, এইভাবে ঘটনা পাঠাতে থাকো। আর যারা বসে আছো পাঠিয়ে দাও, বসে আছি তো আমি। আর তাদের উদ্দেশ্য বলবো যারা ভাবছো যে এগুলি ভালো লাগে শুনতে কিন্তু ওগুলি কি সত্যি হয়, মানতে হবে না। তোমাদের যদি
বিশ্বাস করতে অসুবিধা হয়, মানতে হবে না। তোমাদের উদ্দেশ্যে বলছি যে কথায় গল্প ফুতুর আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিং ফিরিয়ে দেওয়ার। আর সপ্তাহে 3 দিন আসে, মঙ্গল এবং শনিবার আমি রাত বিকেলবেলা আমি লাইভে অন হয়ে যায়, এবং শুক্রবার ঠিক দুপুর 3টায় চলে আসে এপিসোড। ঠিক আছে, তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি বন্ধুগণ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।